তো আজকে আমরা একটু চেক করব যে আমরা সবগুলো থিওরি পড়ছি কিনা, মানে যতটুকু পড়ানো হয়েছে। আর শেষের দিকে আমি জানি যে কিছু জিনিস বাকি আছে, ওগুলো বাদে মাঝখানে কোনো কিছু গ্যাপ গেছে কিনা আমরা দেখবো। তো দেখো, রোদের উপর তাপমাত্রার প্রভাব এটা আমরা পড়ছিলাম। তারপর জলীয় তাপীয় ক্রিয়া, জলীয় তাপীয় ক্রিয়ার সূত্র, তারপর যান্ত্রিক সমতা, তারপরে ক্যালোরি আর জলের সম্পর্ক, তারপরে তোমার তাপের হিসাব, এগুলো সবগুলো আমরা করছি। তারপরে তোমার এই যে বিওটি বা কিলোওয়াট আওয়ারের যে বিষয়টা, ইউনিট, সেটা আমরা শিখছিলাম। তারপর তড়িৎ কোষ, তারপরে এই যে তোমার ইলেকট্রনের ত্বরণ বেগ, ঠিক আছে। তারপরে এই যে তোমার প্রবাহ ঘনত্ব যেটা শিখলাম, যে তারপর তোমার ওহমের সূত্র শেখা হয়ে গেছে। তারপর রোধ এবং পরিবাহিতা শিখলাম। তারপরে তোমার রোধের সূত্র, এগুলো হয়ে গেছে। আপেক্ষিক রোধ, আর এই যে দেখো বর্তনীর যে বিভিন্ন চিহ্ন, তো তোমরা বাসায় নিজেরা পড়বা, যে কোনটা কোন চিহ্ন এটা একটু মনে রাখবা, ঠিক আছে, নিজেরা বাসায় পড়ার জিনিস। তারপর দেখো তড়িৎচালক শক্তির অভ্যন্তরীণ রোধ, এইসব জিনিস আমরা ভালো মতোই পড়ছি। এবার দেখো গত ক্লাসে আমরা কোষের সমন্বয় পড়লাম, ঠিক আছে। এখানে সিরিজ আর প্যারালাল দেওয়া আছে, বাট আমি তোমাদেরকে দুইটা কম্বাইন থাকলে কি হয় সেটাও শিখাইছি। তারপর কিরশফের সূত্র নিয়ে তো আমরা বিশাল আলোচনা করলাম। তো এতটুকু আমাদের আসলে শেষ, ঠিক আছে, অর্ধেকের বেশি পার্ট শেষ। এবার যেগুলো আমরা শিখছি সেগুলোর কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা দেখবো, মানে কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমাদের বাকি আছে, তাইলেই তোমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে, বুঝছো। মেইনলি অধ্যায়ের যে মেইন ম্যাথগুলো যেগুলো আসে সেগুলো আমরা করা হয়ে গেছে। আর প্র্যাকটিক্যাল যে কিছু জিনিসপত্র আছে, যেগুলো আমরা যা যা শিখলাম সেগুলো অ্যাপ্লিকেশন আর কি। আর এগুলোর থেকেও তোমার ম্যাথ আসে, সেগুলো আমাদের একটু গুরুত্বপূর্ণ সহকারে আমাদের জানতে হবে, ঠিক আছে। তো এই লাস্টের এই কয়েকটা জিনিস, এই প্র্যাকটিক্যাল কয়েকটা অ্যাপ্লিকেশন আমরা যদি শিখি, তাহলে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমরা আজকে শুরু করব হুইটস্টোন ব্রিজ থেকে, ঠিক আছে। আমরা শিখবো আজকে হুইটস্টোন ব্রিজ। ওকে। তো হুইটস্টোন ব্রিজ জিনিসটা আসলে কি? আচ্ছা, এটা ইংলিশ স্পেলিংটা আগে দেখে নেই। হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে। বিজ্ঞানী হুইটস্টোন এটা বের করছেন। তো এই জন্য এটার নাম হুইটস্টোন। আর ব্রিজ কেন? ব্রিজ কারণ দেখো, এটা এরকম দুইটা পয়েন্টের মাঝখানে একদম কানেক্ট করে, তো এটা ব্রিজের মতো লাগে। মানে ব্রিজ কি করে, দুইটা রোডের মাথা কানেক্ট করে না, তো এটা এরকম দুইটা কমন পয়েন্ট কানেক্ট করতেছে, তো এটাকে ব্রিজ বলে আর কি। তো যাই হোক, নামকরণ। তো দেখো, ব্যাপারটা হুইটস্টোন ব্রিজ জিনিসটা কি, বা এটা কেন আমরা ইউজ করতেছি বা শিখতেছি, এটা আগে জানবো। হুইটস্টোন ব্রিজ অজানা কোন রোধ বের করার একটা সিস্টেম, ঠিক আছে। অজানা কোন রোধ, ধরো তোমার কাছে একটা এলিমেন্ট আছে, ঠিক আছে, সেই এলিমেন্টের রেজিস্ট্যান্স কত তুমি সেটা জানো না। বুঝতে পারছো কি বলছি? তুমি একটা একটা এলিমেন্ট তোমার কাছে আছে, তুমি এটা রেজিস্ট্যান্স জানো না। এখন তুমি আননোন যে রেজিস্ট্যান্সটা আছে ওটা তুমি বের করতে চাও, তাহলে ওইটা বের করার একটা ওয়ে এই হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে। যেমন ধরো, তোমার এখানে কয়টা রোধ আছে দেখো, চারটা, মানে এই সার্কিটের মধ্যে চারটা রোধ আছে। এবং এই চারটা রোধের মধ্যে তিনটা রোধ থাকবে তোমার জানা রোধ, তুমি এগুলো মান জানো। আর বাকি একটা রোধের মান তুমি জানো না। যেই রোধের মানটা তুমি বের করবে সেটা তুমি এখানে বসাই দিবা। বসালে তুমি এই আননোন যে রেজিস্ট্যান্স সেটা তুমি পেয়ে যাবে। বুঝতে পারছো? এটা আমরা দেখবো পরে কিভাবে পাওয়া যায়, এটার অঙ্ক আছে, এটার অঙ্ক প্রচুর আসে পরীক্ষায়। হুইটস্টোন ব্রিজের অঙ্ক প্রচুর আসে, অ্যাডমিশন এবং এইচএসসি বলো, সব জায়গায় আসে, কিন্তু খুবই সহজ, ঠিক আছে। তো আমরা আগে পার্সপেক্টিভটা দেখলাম। পার্সপেক্টিভটা কি বলো, যে একটা আননোন এলিমেন্টের, মানে একটা এলিমেন্টের যদি রেজিস্ট্যান্স আমাদের কাছে আননোন থাকে, তাহলে সেই রেজিস্ট্যান্সটা বের করবো আমরা হুইটস্টোন ব্রিজের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তো কিভাবে কিভাবে এটা পরে দেখবো, আগে আমরা এটার বৈশিষ্ট্যটা দেখি। হুইটস্টোন ব্রিজের স্ট্রাকচারটা কি? হুইটস্টোন ব্রিজে তোমার রেজিস্ট্যান্স থাকবে চারটা, ঠিক আছে। চারটা রেজিস্ট্যান্স একটা লুপের মাধ্যমে কানেক্টেড থাকবে, ঠিক আছে। এখন এটা তোমার সার্কেল হইতে পারে বা চতুর্ভুজ হইতে পারে, কারণ চারটা রোধ তো। তুমি ধরো এই যে এভাবে দেখো, এটা সার্কেল। সার্কেলের মধ্যে মনে করো এই যে এখানে একটা এলিমেন্ট, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স দিতে পারো, চারটা রোধ হইলো না বলো। তো এটা যদি তুমি এভাবে একটা চতুর্ভুজ আঁকতা, তাইলেও কিন্তু এটা তোমার এরকম চারটা রোধ আঁকা যেত এখানে, ঠিক না? তো দেখো জিনিসটা আসলে কি, এটার মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স নাই। কারণ দেখো, এই দুটো রোধের মধ্যে কমন পয়েন্ট এটা, তাই এখানে তুমি বলতে পারো যে কমন পয়েন্ট এটা। এই দুটো রোধের মধ্যে কমন পয়েন্ট এটা। তার তো তুমি গোল গোল উপরে যুক্ত করো বা এমনি ত্রিভুজে যুক্ত করো, একই তো, ঠিক না? বিষয়টা বুঝতে পারছো? তো আমি এটা কেন বললাম, কারণ হুইটস্টোন ব্রিজ যে এরকম চার কোণা হইতে হবে এমন কোনো কথা নেই। হুইটস্টোন ব্রিজটা কিন্তু এরকম সার্কেলও হইতে পারে,
কারণ সার্কেল হলে তো আসলে সমস্যা না। আর মেইন যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কি, সেটা হচ্ছে যে চারটা রেজিস্ট্যান্সকে আমাকে কি দিতে হবে বলতো, একটা লুপের মধ্যে সাজাইতে হবে। ঠিক আছে, এখন লুপটা তুমি সার্কেল, যে আমাদের একটা লুপ বানাইতে হবে। ঠিক আছে, এখন তুমি একটা সার্কেল করে আঁকো, তুমি চতুর্ভুজে এভাবে আঁকো, বা তুমি যে আঁকো, সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে কি, যে তোমার বেসিক প্রিন্সিপালটা হচ্ছে তোমাকে চারটা রোধ দিয়ে একটা লুপ বানাইতে হবে, এবং ওই লুপের হচ্ছে দুইটা পয়েন্ট নিতে হবে। এমন দুইটা পয়েন্ট নিবা, যে দুইটা পয়েন্ট হচ্ছে দুইটা রেজিস্ট্যান্সের সংযোগস্থল। দুইটা রেজিস্ট্যান্সের কি সংযোগস্থল। যেমন দেখো, এই যে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সের সংযোগস্থল বা কমন পয়েন্ট হচ্ছে এটা, আর বাকি দুই রেজিস্ট্যান্সের কমন পয়েন্ট হচ্ছে এটা। বুঝছো বিষয়টা? তো তোমার অপোজিট যে কাপল আছে, অপোজিট কাপলের যে রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্স দ্বয়ের যেই সংযোজক পয়েন্ট বা কমন পয়েন্ট, সে কমন পয়েন্ট দুটো তুমি যোগ করবে। বুঝতে পারছো? ওই কমন পয়েন্ট দুটার এক ক্রসে তুমি একটা গ্যালভানোমিটার বসাবো। সেটআপটা বুঝতে পারছো? এটা আরো সুন্দর ভাষায় হচ্ছে বইয়ে দেওয়া আছে। দেখো বলছে, চারটি রোধ পরস্পর শ্রেণীবদ্ধভাবে যদি এমনভাবে সাজানো হয় যে প্রথমটির প্রথম প্রান্তের সাথে শেষটির শেষ প্রান্ত মিলে। তার মানে দেখো, একটা রেজিস্ট্যান্স শুরু হইলো, তারপরে চারটা রেজিস্ট্যান্স, তো তাই তুমি লাস্টের যে রেজিস্ট্যান্সটা, সেটা লাস্ট প্রান্তটা হচ্ছে এই শুরুর প্রান্তের সাথে মিলে যাবে, মানে একটা লুপ বানাবে, যেটা বললাম। বুঝছো? তারপর শর্তটা কি? তারপর শর্তটা হচ্ছে যে যে কোনো দুটি রোধের সংযোগস্থল অপর দুটি রোধের সংযোগস্থলের মধ্যে একটি কোষ এবং অন্য দুটি সংযোগস্থলের মধ্যে একটি গ্যালভানোমিটার যুক্ত থাকবে। খেয়াল করো, এখানে তোমার চারটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, দেখো তো এই দুইটা রেজিস্ট্যান্সের সংযোগস্থল কোনটা? এটা। আর তার বিপরীত যে সংযোগস্থল, সেটা কোনটা? এটা। তাহলে তোমার এই দুইটা সংযোগস্থলের মধ্যে আমি একটা কি বসাইছি? একটা গ্যালভানোমিটার কানেক্ট করে দিছি। বুঝছো? আর বাকি যে দুইটা সংযোগস্থল আছে, ওই দুইটা সংযোগস্থলের একলোসে আমরা একটা ভোল্টেজ সোর্স বা কোষ বা ব্যাটারি স্থাপন করছি। বুঝতে পারছো? এখন জিনিসটা এমনও হইতে পারতো যে তুমি হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে ব্যাটারি স্থাপন করছো, আর হচ্ছে এই দুইটা পয়েন্টের মাঝখানে গ্যালভানোমিটার স্থাপন করছো। বুঝছো বিষয়টা? একটা হইলেই হইলো। সহজ কথা, তোমার বিপরীত দুইটা সংযোগ বিন্দুর, তুমি হচ্ছে যে কোনো দুইটা অপোজিট সংযোগ বিন্দুর মধ্যে তুমি গ্যালভানোমিটার বসাবা, আর বাকি দুইটা যে অপোজিট সংযোগ বিন্দু আছে, ওদের এক ক্রসে তুমি ব্যাটারি বা কোষ বসাবা। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? সো তুমি পুরো জিনিসটা আরেকবার দেখো। চারটি রোধ পরস্পর শ্রেণীবদ্ধভাবে এমনভাবে সাজানো হয় যে প্রথমটির প্রথম প্রান্তের সাথে শেষটির শেষ প্রান্ত মিলে, মানে একটা লুপ বানাবে। গেল? তা বলছে, এবং যে কোনো দুইটি রোধের সংযোগস্থল অপর দুইটি রোধের সংযোগস্থলের মধ্যে একটি কোষ, মানে ধরো এই যে এইটা আর এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সের সংযোগস্থল, এবং তার বিপরীত যে সংযোগস্থলটা আছে, ওই দুটো সংযোগস্থলের মধ্যে তুমি গ্যালভানোমিটার কানেক্ট করবে একটা, আর বাকি যে দুইটা সংযোগস্থল আছে, ওই দুটো সংযোগস্থলের সাথে তুমি একটা ব্যাটারি কানেক্ট করবা বা কোষ কানেক্ট করবা। ঠিক আছে, এখন জিনিসটা এমন হতে পারতো যে তুমি মাঝখানে ব্যাটারি কানেক্ট করছো আর ওই পাশে গ্যালভানোমিটার দিছো, সমস্যা নেই, চলবে, একই জিনিস। আচ্ছা, তো এই ছিল তোমার হুইটস্টোন ব্রিজের বেসিক কনস্ট্রাকশন, বা কোন সার্কিটটা হুইটস্টোন ব্রিজ হবে এটা আমরা বুঝলাম। ঠিক আছে, গেল। এবার হচ্ছে কি, তাহলে এটাতে তুমি আসলে কিভাবে একটা অজানা রোধ বের করবা? ঠিক আছে, আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে কি, যে গ্যালভানোমিটার কি জিনিস এটা কি তুমি বুঝো? গ্যালভানোমিটার কি জিনিস মনে আছে? আমরা ক্লাস 8 থেকে কিন্তু গ্যালভানোমিটার শিখতেছি। গ্যালভানোমিটার হচ্ছে তোমার এরকম একটা বৃত্তাকার বা একটা চতুর্ভুজাকার থাকে, এর মাঝখানে হচ্ছে তোমার একটা কাঁটা থাকে, বা একটা কাঁটা টাইপের থাকে, ঘড়ির কাঁটা যেরকম, এরকম পাতলা একটা কাঁটা থাকে। ওই কাঁটাটা হচ্ছে তোমার কারেন্ট যদি ফ্লো হয়, তখন এই কাঁটাটা এভাবে বিক্ষেপ দেয়, ঠিক না? হয় ডান দিকে অথবা বাম দিকে। কারেন্ট একদিকে যদি সার্কুলেট হয়, তখন এটা একদিকে বিক্ষেপ দিবে, আর কারেন্ট যদি উল্টা দিকে সার্কুলেট করে, তখন এটা উল্টা দিকে বিক্ষেপ দিবে, ঠিক না? তুমি অবশ্যই চিনো গ্যালভানোমিটার। না না না, হ্যাঁ, এইটাই হচ্ছে সবার একটা মানে মিসকনসেপ্ট এখানে আছে, যে তোমার মিটার হচ্ছে মেনলি তোমাদের তিনটা। ঠিক আছে, প্রথমত আসো গ্যালভানোমিটার, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার অ্যামিটার, তারপরে হচ্ছে তোমার ভোল্ট মিটার। তিনটা কিন্তু তিন ধরনের। ঠিক আছে, গ্যালভানোমিটার দিয়ে হচ্ছে তোমার কারেন্টের উপস্থিতি মাপা হয়, বা কারেন্ট ওখানে আছে কিনা সেটা গ্যালভানোমিটার দিয়ে দেখা হয়। বুঝছো? আর কারেন্টের পরিমাণ কত সেটা হচ্ছে অ্যামিটার দিয়ে দেখা হয়, আর ভোল্টেজ কত
সেটা হচ্ছে ভোল্ট মিটার দিয়ে দেখা হয়। বুঝতে পারছো বিষয়টা? গ্যালভানোমিটার দিয়ে কিন্তু কোনো মানে রিডিং নেওয়া হয় না, বুঝছো? গ্যালভানোমিটার হচ্ছে এরকম একটা কাঁটার মতো, এটা জাস্ট দেখার জন্য যে ওখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে কিনা। তোমার যদি কাঁটাটা এরকম বিক্ষেপ দেয়, মানে এভাবে এক জায়গা থেকে এক জায়গায় সরে যায়, তার মানে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? আবার যদি উল্টা দিকে বিক্ষেপ দেয়, তার মানে এখন উল্টা দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক না? সো আমাদের যে বাসাবাড়ির কারেন্ট, ওইখানে যদি আমরা ওই লাইনের মধ্যে যদি আমরা গ্যালভানোমিটার কানেক্ট করে দিই, তাহলে আমাদের কী হবে বলো তো? বিক্ষেপটা এরকম একবার ডানে একবার বামে এভাবে দেখাবে। কেন? কারণ আমাদের কারেন্টের সোর্স কি? এসি সোর্স। কারেন্টটা কিন্তু দিক পরিবর্তন করতেছে প্রতিনিয়ত। সো এভাবে এটা গ্যালভানোমিটারটা কী করবে বলো তো? এভাবে বিক্ষেপ দিবে। বুঝতে পারছো বিষয়টা? সো গ্যালভানোমিটার দিয়ে হচ্ছে কী মাপা হয়? মানে কারেন্টের উপস্থিতিটা মাপা হয়, মানে ওখানে কারেন্ট যাচ্ছে কি না, ওই লাইন দিয়ে কারেন্ট যাচ্ছে কি না। বুঝতে পারছো? আর ভোল্টেজ মাপা হয় হচ্ছে তোমার ভোল্ট মিটার দিয়ে। নাবিল, ক্লিয়ার? এখন মডিফাইড, এখন যত তোমার গ্যালভানোমিটার যদি মডিফাইড হয়, মানে ধরো অ্যামিটার, ঠিক আছে? অ্যামিটার, এখন অ্যামিটার দিয়ে যদি তুমি কারেন্ট মাপো, তো তুমি তো কারেন্ট মাপতেছো, কারেন্ট যদি জিরোর চেয়ে বেশি হয়, তার মানে কি এখানে কারেন্ট আছে, তো এটার জন্য তারপর গ্যালভানোমিটার দরকার হয় না? দরকার হয় বলো? তুমি যদি অ্যামিটার দিয়ে কারেন্ট মাপোই, অ্যামিটারের মধ্যেই তোমার গ্যালভানোমিটারের কাজটা আছে, যে তোমার অবশ্যই যদি অ্যামিটারের কাঁটাটা যদি জিরো থেকে সরে, তাহলে তোমার কারেন্ট ওখানে আছে, তো এই জন্য গ্যালভানোমিটার দরকার হয় না। দরকার হয় বলো? দরকার হয় না, ঠিক আছে? তো মডিফাইড যেগুলো আছে মাল্টিমিটার বা হচ্ছে এগুলোর মধ্যে তোমার প্রয়োজন হয় না জিনিসটা, বুঝছো? তো বিষয়টা হচ্ছে কি, যে যেখানে শুধুমাত্র কারেন্টের উপস্থিতি আছে কি না এইটা দেখার প্রয়োজন হয়, সেখানে গ্যালভানোমিটার ইউজ করা হয়। এই জিনিসটা তোমাকে একটু ডিটেলসে বোঝাই। আমরা তো মনে করি ল্যাপটপ করছি, বেসিক ইলেকট্রিক্যাল ল্যাব। গ্যালভানোমিটার জিনিসটা হচ্ছে মানে খুবই কম রেঞ্জের জিনিস, বুঝছো? মানে খুবই অল্প পরিমাণ কারেন্ট গেলেও এটা কি করে? এটা বিক্ষেপ দেয়। মানে এটা তো জি দিয়ে প্রকাশ করতেছো, বাট আসলে তো এটার ভিতরে জি নাই, ঠিক না? এটা তো বোঝানোর জন্য, এটা প্রতীক। আসলে এটা কীরকম বলো তো? এরকম একটা ঘড়ির কাঁটার মতো মাঝখানে একটা সূক্ষ্ম কাঁটা আছে, ঠিক না? কারেন্ট গেলে কি হয়? কাঁটাটা বিক্ষেপ দেয় নাকি? বুঝতে পারতেছো? এখন ধরো তোমার অ্যামিটার দিয়ে তুমি কারেন্ট মাপো, ঠিক আছে? অ্যামিটারও কিন্তু এরকম কাঁটা, এরকম দাগ দাগ কাটা আছে, এবং তুমি এটা দিয়ে অ্যামিটার মানে কারেন্টের রিডিংটা নাও। এখন অ্যামিটারের যেই রিডিং, তোমার তো এখানে অনেক বেশি পরিমাণ কারেন্ট হলে মাপতে হবে, ঠিক না? ধরো 0 থেকে ধরো 5 এম্পিয়ার, 0 থেকে ধরো এরকম একটা মানে স্কেলিং করা আছে। তো এটার যেই এককগুলা, এটার যে ঘরগুলা, এগুলো কিন্তু তোমার ধরো 0.1 এম্পিয়ার গেলে তোমার 1 ঘর যাবে, ঠিক না? তো তোমার যদি 0.01 এম্পিয়ার হয়, তাহলে কি এটা মানে আগাবে, মানে এতটুকু আগাবে তুমি এটা বুঝতে পারবো না, ঠিক না? বুঝতে পারছো বিষয়টা? বাট গ্যালভানোমিটার এমন করে বানানো, মানে এত সেন্সিটিভ করে বানানো হয় যে মানে গ্যালভানোমিটারের যে রেজিস্ট্যান্স, এটা খুবই কম বানানো হয়, খুবই কম, যার কারণে খুবই কম পরিমাণে কারেন্ট গেলেও ওটা কি করে? বিক্ষেপ দেয়, যেটা অ্যামিটার বা ভোল্টমিটার দেয় না। বুঝতে পারছো? তো খুবই কম কারেন্টের উপস্থিতি মাপার জন্য স্পেশালি গ্যালভানোমিটারটা ইউজ করা হয়। বুঝতে পারছো নাবিল? নাবিল, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো এবার দেখো আমরা আসি যে এখানে কী হচ্ছে না হচ্ছে। তো নর্মালি আমরা হচ্ছে ধরে নিচ্ছি যে গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট যাবে, ঠিক আছে? আমরা কিন্তু এখন হুইটস্টোন ব্রিজে আসি নাই। হুইটস্টোন ব্রিজের যে মূলনীতি বা এটার কাজ কী বা কেমনে কী করে এটা এখানে আসি নাই। আগে আমরা এটার কনস্ট্রাকশনটা একটু দেখি আগে। ধরো তোমার এটা হচ্ছে গ্যালভানোমিটার, আর এইদিকে এই দুই প্রান্তের সাথে তোমার কোষ যুক্ত আছে, আর ওই দুই প্রান্তের সাথে গ্যালভানোমিটার যুক্ত আছে। এখন দেখো আমরা ধরে নিচ্ছি যে গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট যাবে, ঠিক আছে? নর্মালি যাওয়ার তো কথা, ঠিক না? কারণ দেখো তোমার এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, সো কারেন্ট এখান দিয়ে এক্সিট করবে, এরপরে এই পয়েন্টে এসে কারেন্ট দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক না? সো আমরা দেখো এই ব্রাঞ্চের কারেন্ট ধরছি হচ্ছে I1, আর এই ব্রাঞ্চের কারেন্ট ধরছি আমরা কত? I2। সো দেখো এই I1 কারেন্টটা কিন্তু এইখানে এসে আবার দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে এই রোধ দিয়ে যাবে, আর একটা হচ্ছে কই? গ্যালভানোমিটার দিতে যাবে। সো যে কারেন্টটা গ্যালভানোমিটার দিয়ে যাচ্ছে ওটাকে আমি ধরলাম হচ্ছে IG, আর যেই রোডটা এই কিউ দিয়ে যাচ্ছে সেটা ধরলাম আমরা I3। বুঝতে পারছো? তারপর দেখো এই যে I2 আর IG এই দুটো হচ্ছে অ্যাড হয়ে কি বানাচ্ছে? I4 বানাচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? তারপর আবার তোমার ওই I3 আর I4 যুক্ত হয়ে সেই আবার I বানাচ্ছে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের বেসিক, ওই যে আমরা যে কিরশফ ল শিখছি, ওই কিরশফ ল এর একটা মানে অ্যাপ্লিকেশন আমরা দেখব, ঠিক আছে? মানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে গ্যালভানোমিটার দিয়ে কত কারেন্ট যাচ্ছে সে কারেন্টটা বের করা। বুঝতে পারছো? আমাদের উদ্দেশ্য কি? IG বের করা। আচ্ছা, ঠিক আছে।
এবার দেখো আমাদের এখানে কি চারটা রোধ আছে, ঠিক আছে। চারটা রোধকে আমি কি ধরলাম, পি কিউ আর এস, মানে পি ওহম, কিউ ওহম, আর ওহম, এস ওহম। আচ্ছা, এবার দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে আইজি বের করা। আইজি বের করার জন্য কী করতে হবে বলতো, কেসিএল, কেভিএল এগুলো অ্যাপ্লাই করার পর আমরা আইজি পাবো। সো চলে যাই আমরা হচ্ছে কীভাবে আইজি বের করতে হয়। এবার দেখো এই যে বি পয়েন্ট আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি, দেখো তো এখানে কারেন্ট ঢুকতেছে কোনটা, I1, বেরোচ্ছে কোনটা কোনটা, I3 আর আইজি। তো আমরা কি বলতে পারি না যে I1 ইকুয়ালস টু আইজি প্লাস I3? বুঝতে পারছো কি বলছি? আমরা কিন্তু বলতেই পারি যে I1 ইকুয়ালস টু আইজি প্লাস I3 গেল। এটা এক নম্বর একটা ইকুয়েশন রেখে দিলাম। তারপর দেখো ডি বিন্দুতে কী হচ্ছে, I2 আর আইজি যুক্ত হয়ে I4 বানাচ্ছে, তার মানে এন্টার করতেছে I2 আর আইজি এবং বেরোচ্ছে I4, তাহলে I2 প্লাস আইজি ইকুয়ালস টু কী হবে, I4 হবে। ঠিক আছে, আমাদের আরেকটা ইকুয়েশন এখানে চলে আসলো। এইবার হচ্ছে আমরা এই এ বি ডি এ, এই যে ত্রিভুজের যে লুপটা, এই লুপে আমরা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব। সো কেভিএল অ্যাপ্লাই করলে কী হবে দেখো তো, এই যে I1 ইন্টু পি, এই ভোল্টেজ ড্রপ, তারপর আইজি ইন্টু জি, আর এই যে দেখতেছো এই যে এখানে যে জিটা লেখা হয়েছে, এই যে আইজি ইন্টু জি, বলো তো জিটা এখানে কি, জি হচ্ছে রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার। জি হচ্ছে কি বলো তো, রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার। বুঝতে পারছো? ওকে, সো যেহেতু রেজিস্ট্যান্স হচ্ছে এখানে জি এবং গ্যালভানোমিটার কারেন্ট হচ্ছে তোমার আইজি, সো অবশ্যই গ্যালভানোমিটারের ভোল্টেজ ড্রপ কত হবে, আইজি ইন্টু জি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা কিন্তু ক্লকওয়াইজ নিচ্ছি, কেভিএলটা আমরা কীভাবে অ্যাপ্লাই করতেছি, ক্লকওয়াইজ। সো I1 কিন্তু আমাদের ডাইরেকশনে আছে, আইজিও কিন্তু এই ক্লকওয়াইজ ডাইরেকশনে আছে, কিন্তু I2 কি ক্লকওয়াইজ ডাইরেকশনে আছে না, এটা কিন্তু উল্টাটার ডাইরেকশনে আছে, ঠিক না? I2টা কিন্তু উল্টার ডাইরেকশনে আছে, তাই তো? তার মানে এই যে I2 ইন্টু আর যে ভোল্টেজ ড্রপটা, এটাকে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? অবশ্যই নেগেটিভ হবে। বুঝতে পারছো? দাঁড়াইলো, ঠিক আছে। এরপর তুমি হচ্ছে আবার এই লুপের মধ্যে তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো, তাহলে দেখো ক্লকওয়াইজ যদি অ্যাপ্লাই করো তাহলে I3 ইন্টু কিউ, আর হচ্ছে এই I3 ইন্টু কিউটা হচ্ছে তোমার কি পজিটিভ, আর বাকি যে I4 আছে আর আইজি আছে দুইটাই কী হবে, নেগেটিভ, কারণ দুইটার মানে কারেন্টের ডাইরেকশনে কিন্তু উল্টা। বুঝতে পারছো? তো দেখো এই যে I3 কিউ মাইনাস I4S মাইনাস আইজি জি, ঠিক আছে। তো তুমি চারটে ইকুয়েশন পাইছো এখানে, টোটাল চারটে ইকুয়েশন পাইছো। আর বিষয়টা হচ্ছে কি দেখো, এখানে কিন্তু আননোনের অভাব নাই, ঠিক আছে। এখানে তো কারো মানে আমি দেই নাই, ঠিক না, কারো মানে দেই নেই, কিন্তু হচ্ছে আমরা এখানে পি কিউ আর এস এই চারটার মান তো জানি, মানে রেজিস্ট্যান্সের মানটা আমরা জানি, ধরো আমরা এগুলো জানি, ঠিক আছে। খালি আমরা জানি না কি কি, I1 I2 I3 I4 আর আইজি, পাঁচটা আননোন, ঠিক আছে। তো এইবার তোমার এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে। কীভাবে সহজ হবে, তুমি এবার কি করবা, আইজি ইকুয়ালস টু জিরো ধরবা। তুমি কী করবা, আইজি ইকুয়ালস টু জিরো ধরবা। ফ্যাক্টটা তুমি একটু বুঝো, তোমার আইজি যদি জিরো হয় তার মানে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিবে না, তার মানে গ্যালভানোমিটারটা কিসে আছে, একটা ভারসাম্য অবস্থায় আছে, মানে এই দিকের রেজিস্ট্যান্স আর এই দিকের রেজিস্ট্যান্স একটা এমনভাবে ব্যালেন্স করছে যার কারণে হচ্ছে এখান দিয়ে কোনো কারেন্ট যায় নাই, ঠিক আছে। তো আমরা প্রথমে কী ধরে নিছি বলো তো, তাই আমরা এখানে আইজি ইকুয়ালস টু জিরো ধরে নিছি। বুঝতে পারছো? সো আমরা হচ্ছে হুইটস্টোন ভিজেছিলাম। তো দেখো যেটা বলতেছিলাম যে আমরা প্রথমে কি করবো বলতো, এখানে এই যে ইকুয়েশনগুলো পাইলাম কেসিএল থেকে আর হচ্ছে কেভিএল থেকে যে ইকুয়েশনগুলো পাইলাম, সেখানে আমরা হচ্ছে আইজি এর ভ্যালুটা জিরো বসাবো, ঠিক আছে। কেন জিরো বসাবো এটা একটু পরে দেখতেছি, আগে জিরো বসাই। তার মানে আমরা চাচ্ছি যে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট না যাক, মানে গ্যালভানোমিটার কারেন্টটা তোমার জিরো থাকুক, ঠিক আছে। তো আমি যদি এখানে আইজি এর ভ্যালুটা জিরো ধরি, তাহলে দেখো আমাদের এই ইকুয়েশনগুলো কি দাঁড়ায়, এখানে দেখো আইজি জিরো হইলে I1 ইকুয়ালস টু I3 হয়, ঠিক আছে। এরপর দেখো এখানে যদি আইজি জিরো হয় তখন I2 ইকুয়ালস টু I4 হয়, তার মানে যদি আইজি জিরো হয় তাহলে মানে I1 ইকুয়ালস টু I3, অবশ্যই, কারণ ব্রাঞ্চ নাই, কোনো কারেন্ট যাচ্ছে না, I1 কারেন্টটাই তো এখান থেকে যাচ্ছে, সো I1 আর I3 সেম অ্যাকচুয়ালি, আর I2 আর I4 হচ্ছে সেম, ঠিক আছে, এখান থেকে কোনো কারেন্ট যাচ্ছে না। বুঝতে পারছো এতটুকু? গেল। তো তোমার হচ্ছে এটা হচ্ছে একটা ইকুয়েশন যে I1 ইকুয়ালস টু I3, আর একটা ইকুয়েশন হচ্ছে তোমার I2 ইকুয়ালস টু I4। এবার আসো তুমি কেভিএল অ্যাপ্লাই করো, মানে কেভিএল যে অ্যাপ্লাই করছিলা, সরি কেভিএল অ্যাপ্লাই করে যে ইকুয়েশন পাইছো সেখানে তুমি আইজি এর ভ্যালুটা জিরো বসাও। তো তুমি যদি এখানে আইজিটা জিরো বসাও তাহলে দেখো কি আসে, এটা জিরো, তার মানে I1P মাইনাস I2R, I1P মাইনাস I2R ইকুয়ালস টু জিরো। সো I2R টাকে তুমি রাইট সাইডে নিয়ে যাও, তাহলে কি হবে,
I1P ইকুয়ালস টু I2R হবে। সো এটাকে তুমি একটা ইকুয়েশন ধরো, তোমার একটা 3 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? তেমনি দেখো এইখানে লাস্টের যে কেভিএল এর ইকুয়েশনটা, সেখানে তুমি আইজিটা 0 বসাও। তুমি যদি এখানে আইজি 0 বসাও, তার মানে কি হয় দেখো তো, I3Q মাইনাস I4S ইকুয়ালস টু 0। সো I3Q ইকুয়ালস টু I4S, সেটা তোমার 4 নাম্বার ইকুয়েশন ধরো। এবার দেখো তো, তুমি কিন্তু জানো যে I1 ইকুয়ালস টু I3, I2 ইকুয়ালস টু I4। সো তুমি যদি এই 3 নাম্বার ইকুয়েশনকে 4 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু তোমার I1 I3 কাটাকাটি যায়, I2 আর I4 হচ্ছে কাটাকাটি যায়। সো আমি এখন এটাই করব, যে 3 নাম্বার ইকুয়েশন কে 4 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করব। ভাগ করলে কি হয় দেখো, I1P ডিভাইডেড বাই I3Q ইকুয়ালস টু I4S ডিভাইডেড বাই, সরি, I4R। এই পাশে আমার ছিল I4R, এই যে দেখো I4R। সো I4 না, অ্যাকচুয়ালি I2R। এখানে ছিল তোমার I4S। বুঝতে পারছো বিষয়টা? আমি 3 নাম্বারকে 4 নাম্বার দ্বারা ভাগ করছি। সো লেফট সাইড ডিভাইডেড বাই রাইট সাইড ইকুয়ালস টু রাইট সাইড ডিভাইডেড বাই রাইট সাইড। সো আমরা কিন্তু কেসিএল এর যে ইকুয়েশন সেখানে দেখছি যে I1টা কি হয়, I3 এর সমান হয়, কারণ IGটা 0। এরপর I2 হচ্ছে I4 এর সমান, কারণ IG 0। তো দেখো I1 আর I3 কি হলো, কাটাকাটি গেল, I2 আর I4 কাটাকাটি গেল। সো এখানে P বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, এই সূত্রটা ডেভেলপ হইলো। বুঝতে পারছো? সো হুইটস্টোন ব্রিজ অ্যাপ্লাই, বা হুইটস্টোন ব্রিজ থেকে আমরা কি সূত্র পাইলাম বলতো? হুইটস্টোন ব্রিজ থেকে আমরা পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস পাইলাম। বলতো এটা কি যে কোনো ক্ষেত্রে? কখনোই না, এটা হচ্ছে যখন আইজি ইকুয়ালস টু 0 থাকে তখন। তার মানে আইজি 0 থাকতেছে কখন, আমরা এটাকে বলবো বাংলায় যে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা। এটাকে আমরা বলবো হচ্ছে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে হচ্ছে যে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না, বা গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ দেখা যাবে না। তার মানে ওখানে কোনো কারেন্ট না যাওয়া মানে কি, আইজি ইকুয়ালস টু 0। সো আইজি ইকুয়ালস, তোমার যদি আইজি ইকুয়ালস টু 0 হয়, তখন আমরা ডেভেলপ করলাম কি, যে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। বুঝতে পারছো এতটুকু? ক্লিয়ার? আচ্ছা। সো দেখো, তার মানে আমার এখানে আসলো পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। সো এখন দেখো, এই যে পি কিউ আর এস, এগুলো অ্যাকচুয়ালি কি বলতো? এগুলো হচ্ছে যে তোমার 4টা বাহুতে যে 4টা রোধ তুমি স্থাপন করছো, সেই রোধগুলোর মান। এখন দেখো, তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে তুমি যদি একটু আহ আরটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে পি বাই আর হবে, ওখানে তোমার কিউ বাই এস হচ্ছে। তার মানে তুমি চিন্তা করো তো, যে কোনো দুই পাশের, খেয়াল করো, তুমি যদি এই এই বাম পাশ আর ডান পাশের হিসাব করো, তাহলে দেখো পি বাই আর, দেখো এই যে পি বাই আর, ডান পাশে কি আছে, কিউ আর এস, ইকুয়ালস টু কিউ বাই এস। আবার তুমি যদি উপর আর নিচের হিসাব করো, তার মানে দেখো পি বাই কিউ, দেখো পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, এই যে আর বাই এস। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হুইটস্টোন ব্রিজের এই সাম্যাবস্থায় বিপরীত, দেখো এই যে পি বাই কিউ, এই দুইটার অনুপাত হচ্ছে কিউ আর এস এর অনুপাতের সমান, অথবা পি আর কিউ এর অনুপাত আর আর এস এর অনুপাতের সমান। বাট তুমি কিন্তু ক্রস করতে পারবা না, মানে এই যে পি আর এস এর অনুপাত নিতে পারবা না। তোমার নিতে হবে কি, একই পাশের দুইটা রোধ। মানে তুমি হয়তো এই পাশের রোধ দুইটা নিবা, এই দুইটার অনুপাত হচ্ছে এই দুটোর অনুপাতের সমান। ঠিক আছে? আবার তুমি কিন্তু আবার এমন করতে পারবা না যে তুমি পি বাই আর নিছো আর ওই পাশে তুমি এস বাই কিউ নিছো, চলবে না। তুমি যদি এই দিকের উপরেরটা আর নিচেরটা নাও, তো তোমাকে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। মানে উপরেরটা বাই নিচেরটা করলে ওই পাশেরও উপরেরটা বাই নিচেরটা নিতে হবে। বুঝতে পারছো এতটুকু? ক্লিয়ার? কুইন বুঝতে পারছো? নাবিল বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, আমরা তো সূত্রটা বুঝলাম যে সূত্রটা আসলে কি বা কিভাবে কি হবে। সো সূত্রটা তো আমার ডেভেলপ হলো যে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই, তো দেখো আমাদের হচ্ছে এখানে যে সূত্রটা ডেভেলপ করলাম সেটা হচ্ছে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। আমি তো বললামই যে এটাকে আবার তোমার পি বাই আর ইকুয়ালস টু কিউ বাই এস ও বলা যায়। মানে তুমি হচ্ছে দেখো, পি বাই কিউ মানে কি, এই উপরের দুইটার রেশিও, আর বাই এস মানে হচ্ছে নিচের দুইটার রেশিও। আবার পি বাই আর মানে কি হয়, এই বাম পাশের এই দুইটার রেশিও ইকুয়ালস টু ডান পাশের দুইটার রেশিও। এটা লিখলেই হয়, একটা দিয়ে করলেই হয়, সমস্যা নেই। সো এইবার ফ্যাক্ট হচ্ছে যে তুমি সূত্র দিয়ে করবাটা কি, এই সূত্র দিয়ে আসলে তোমার কাজটা কি? সূত্র দিয়ে কাজটা হচ্ছে, তুমি যদি এখানের যে কোনো 3টা রোধের মান জানো, তাহলে তুমি অজানা আরেকটা যে রোধ আছে সেই রোধের মানটা তুমি বের করতে পারবা। তো তুমি যদি পি কিউ আর আর এর মান জানো,
তুমি এই যে এস এর মানটা বের করতে পারবে, বুঝতে পারছো? সো হুইটস্টোন ব্রিজ আসলে এই কাজটাই করা হয়, যে তোমার ধরো গ্যালভানোমিটার স্থাপন করা হয় এবং পি, কিউ আর আর এই তিনটা রোধ তোমার ধরো জানা আছে, ঠিক আছে? তুমি এস এর মান বের করবা, তো তখন তোমার ধরো রোধের আছে না বক্স থাকে, বিভিন্ন রোধের বক্স থাকে, বিভিন্ন রোধ তুমি এখানে দিবা, দিয়ে দেখবা যে কোন রোধের জন্য এই গ্যালভানোমিটারের বিক্ষেপ নাই, মানে গ্যালভানোমিটার কারেন্ট কত, জিরো, বুঝতে পারছো? যেই মানে যেই রোধের জন্য এই গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য, মানে গ্যালভানোমিটার সাম্যাবস্থায় আছে, মানে হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় আসে, সেই রোধের মানটাই হবে তোমার কি, অজানা রোধের মান, বুঝতে পারছো? কথাটা ক্লিয়ার? মানে হচ্ছে কি, খেয়াল করো, তোমার ধরো হচ্ছে তুমি এখানে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থায় আছে, ঠিক আছে? তুমি একটা রোধ বসাইলা, রোধটা বসানোর পরে তোমার কি হলো, হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় আসলো, মানে এখান থেকে কোনো কারেন্ট যাচ্ছে না। তা তুমি যে রোধটাকে বসাইছো, ওই রোধটা কি তাহলে এই বাকি তিনটা রোধের সাথে এই সূত্রটা মেনে চলবে না বলো তো? পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। সো তোমার কোশ্চেনে যখন থাকবে যে হুইটস্টোন ব্রিজটি সাম্যাবস্থায় থাকলে এই অজানা রোধের মানটা বের করো, তখন তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবে? সরাসরি এই পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। ইউ ডোন্ট নিড টু ডিরাইভ দিস, তোমার এটা ডিরাইভ করতে হবে না, তুমি সরাসরি এটা অ্যাপ্লাই করতে পারবা, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তো এ হচ্ছে কথা, যে দেখো এখানে বলা হচ্ছে যে এটাই হুডস্টোন ব্রিজের ভারসাম্যের শর্ত, মানে সাম্যাবস্থা থাকার শর্ত। এই সমীকরণ থেকে দেখা যায় পি কিউ আর এস এর মধ্যে যে কোনো তিনটি রোধ জানা থাকলে চতুর্থ রোধটা নির্ণয় করা যায়। হুইটস্টোন ব্রিজের চারটি রোধ পি কিউ আর এস কে হুইটস্টোন ব্রিজের যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলা হয়। মানে তোমাকে কিন্তু সিকোয়েন্স মেনটেন করতে হবে, পি, তারপর কিউ, তারপর আর, তারপর আস, সরি এস, ঠিক আছে? অথবা এভাবে পি কিউ আর এস, এভাবে তোমাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে, মানে চারটা বাহুতে এভাবে সিকোয়েন্সিয়ালি রোধগুলা বসাইতে হবে, বুঝতে পারছো? তো ম্যাথ করলে বুঝতে পারবা যে হুইটস্টোন ব্রিজের ম্যাথ গুলো আসলে কিরকম, এটা ম্যাথ করলে বুঝবা। থিওরিটা বুঝতে পারছো, হুইটস্টোন ব্রিজের কাজ কি, বা স্ট্রাকচারটা কি, বা কিভাবে আমরা অজানা রোধ বের করতেছি? ক্লিয়ার? আচ্ছা।